কোনো দেশের প্রধানমন্ত্রী তার নিজের দেশ ছেড়ে পালাতে পারে, এই জিনিসটা বাংলাদেশের কোনো মানুষ অন্তত তার জীবনে ভুলবে না। কিন্তু ব্যাপারটা এমন না যে শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে। পৃথিবীতে বহু দেশ আছে যেগুলোর প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টরা পালিয়ে গেছে অথবা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যেমন রিসেন্ট শ্রীলঙ্কার রাজাপাকসে পালাইছে, তারপরে আফগানিস্তানের আশরাফ ঘানিকে মাত্র 2 মিনিট সময় দেওয়া হয়েছিল তালেবানের পক্ষ থেকে, যে 2 মিনিটের মধ্যে পালাতে পারলে পালাও, না হলে তোমাকে মেরে ফেলা হবে। তারপরে পাকিস্তানের একজন জেনারেল পারভেজ মোশাররফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, উগান্ডার ইদি আমিন, ইরানের মোহাম্মদ রেজা পেহেলভি, সুদানের সাদিক আল মাহাদি, তারপরে রিসেন্ট গতকালকের ঘটনা সিরিয়ার আসাদ বাশার, সেও পালাইছে। এখন এই যে দেশগুলোর প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী পালাই গেছে বা পালাই যেতে বাধ্য হয়েছে, এই দেশগুলোর মধ্যে হাজারো কমন লাইন পাবেন আপনি, যেগুলো একটার সাথে একটা মিলে। কিন্তু একটা ইউনিক কমন জিনিস যেটা এই সবগুলোর সাথে মিলে, সেটা হচ্ছে এই প্রত্যেকটা দেশই হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশ, মানে তৃতীয় বিশ্বের দেশ। এখন এই তৃতীয় বিশ্বের দেশ শব্দটা আমরা অনেকেই জানি না, তার কারণ হচ্ছে এই শব্দটা ব্যবহার করা হয় না। আপনি জানেন না তাতে আপনার কোনো দোষ নেই, কারণ এই শব্দটা ব্যবহার করা হয় না। এটার পরিবর্তে ব্যবহার করা হয় উন্নয়নশীল দেশ বা গ্লোবাল আর্থ। কারণ তৃতীয় বিশ্বের দেশ শব্দটা ব্যবহার করলে নাকি নেতিবাচক প্রভাব পড়ে। এখন আমি জানি না, আমি গরিব আছি, আমার নাম যদি চেঞ্জ করে আমি মুকেশ আম্বানি রাখি, তাহলে মুকেশ আম্বানির মতো ধনী হবো কিনা, বা মুকেশ আম্বানির যা সম্পত্তি তার 0.001% আমার কাছে আসবে কিনা জানি না। নাম পরিবর্তন করে তাহলে দেখতে হবে। যাই হোক, আচ্ছা, আবার এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা তৃতীয় বিশ্বের দেশ কেন বলা হয় সেটাও একটু বলে দিই। এটা হচ্ছে কোল্ড ওয়ারের সময় এই পুরো পৃথিবীকে 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রথম ওয়ার্ল্ড, দ্বিতীয় ওয়ার্ল্ড, তৃতীয় ওয়ার্ল্ড। ফার্স্ট ওয়ার্ল্ডে ছিল হচ্ছে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার বন্ধু রাষ্ট্রগুলো, যারা মূলত ধনী, শিক্ষিত আর ক্যাপিটালিজমে বিশ্বাস করতো, মানে পুঁজিবাদীতে বিশ্বাস করতো। আরো একটা ইউনিক কারণ যেটা আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে এই সবগুলো দেশেই তখন থেকেই ডেমোক্রেসি ছিল, তারা তখন থেকেই ডেমোক্রেসি চর্চা করতো, মানুষ ভোট দিত, নিজেদের বাক স্বাধীনতা ছিল। এরপর হচ্ছে দ্বিতীয় বিশ্ব, মানে সেকেন্ড ওয়ার্ল্ডে ছিল সোভিয়েত ইউনিয়নের সাথে যে বন্ধু দেশ, এরা মূলত কমিউনিস্ট ছিল, কমিউনিজমে এরা বিশ্বাস করতো। এই হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড। আর একটা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ। এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে যারা ছিল, এরা এই ফার্স্ট ওয়ার্ল্ড বা সেকেন্ড ওয়ার্ল্ড কাদের কোনো দলের সাথেই যুক্ত হয়নি, মূলত কোল্ড ওয়ারের সময় নিরপেক্ষ ছিল। আর এদের বড় পরিচয় হয়েছে এরা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব দিক থেকে পেছানো ছিল এরা, এই দেশগুলো। ঠিক আছে, যে ভারত, তারপরে এশিয়ার মধ্যে ভারত, নেপাল, ভুটান, তারপরে হচ্ছে আফগানিস্তান, শ্রীলঙ্কা, তারপরে আফ্রিকার প্রায় সবগুলো দেশ, নাইজেরিয়া, কেনিয়া, ইথিওপিয়া, তারপরে ল্যাটিন আমেরিকার কিছু দেশ আছে, পেরু, ব্রাজিল, তারপরে হচ্ছে বলিভিয়া, আর্জেন্টিনা, এই সবগুলো দেশ হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে পড়ে। এখন এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি নাম রাখার পেছনে বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এদেরকে ফেলার পেছনে অনেকগুলো কারণ ছিল। তার মধ্যে 2-3টা কারণ মুখ্য। প্রথমটা হচ্ছে রাজনৈতিক কারণ, তারপরে হচ্ছে অর্থনৈতিক কারণ, তারপরে হচ্ছে সামাজিক কারণ। রাজনৈতিক স্থিতিশীলতা এর একটা দেশেও ছিল না তখন। তারপরে হচ্ছে অর্থনৈতিক যে কারণ, সেটা হচ্ছে এই সবগুলো দেশই ছিল কৃষি নির্ভর। এখনো দেখেন আপনি, সবগুলো দেশই হচ্ছে কৃষি নির্ভর। আর এদের কাছে কোনো প্রযুক্তি ছিল না, কোনো নতুন পরিকল্পনা ছিল না, কোনো উৎপাদন কিছু ছিল না এক্সট্রা। আর সামাজিক যে কারণ, সেটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্যখাত, শিক্ষা ব্যবস্থা না থাকার মতো ছিল। আর স্বাস্থ্যখাত তো বলতে গেলে এর অনেকগুলো দেশে ছিলই না, সেখানে যে কোনো অসুখে মানুষ তখনও মারা যেত। এই জিনিসগুলো বিবেচনা করে মূলত এদেরকে তৃতীয় বিশ্বের দেশের তালিকায় রাখছে, যেগুলো হচ্ছে তৃতীয় বিশ্বের দেশ। এখন এই তৃতীয় বিশ্বের দেশগুলো উন্নয়নশীল দেশ নাম দিচ্ছে নিজেদেরকে। তবে ওই যে বৈশিষ্ট্যগুলো যারা বিবেচনা করে এই তৃতীয় বিশ্বের দেশে এই ক্যাটাগরিতে এদেরকে ফেলছে, সেই বৈশিষ্ট্যগুলো দেখবেন এখনো এই সবগুলো দেশেই মোটামুটি বিরাজমান। কয়েকটা বলি। প্রথমে দেখবেন এই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যে দেশগুলো আছে, এরা উন্নয়নশীল দেখানোর জন্য এদের যে ক্যাপিটাল সিটি থাকে বা মেইন শহর, সেটাকে এত আধুনিক করে, সেখানে সব আধুনিক প্রযুক্তি সেখানে নিয়ে আসে। আর ওই একটা শহরকে উন্নত বানিয়ে পুরো পৃথিবীকে দেখানোর চেষ্টা করে যে আমরা উন্নত দেশ বা উন্নয়নশীলের একদম শেষ পর্যায়ে চলে আসছি, এখন উন্নত হয়ে যাব। অথচ এইসব দেশগুলো যদি গ্রাম অঞ্চলের দিকে তাকান, তাহলে দেখবেন সেখানে ওই যে কোল্ড ওয়ারের সময় যে বৈশিষ্ট্যগুলো দেওয়া হয়েছে, এখনো সেগুলোর খুব একটা পরিবর্তন ঘটে না। শিক্ষা ব্যবস্থা এখনো কোনো এই যতগুলো দেশ বললাম, এর একটা দেশও আজ পর্যন্ত তাদের দেশে 100% শিক্ষা ব্যবস্থা সবার জন্য চালু করতে পারে নাই, স্বাস্থ্যখাত 100% সবার জন্য চালু করতে পারে নাই। আর দুর্নীতি সবগুলো দেশে হচ্ছে মনে হয় যেন প্রধান কারণ। ওই দেশের মূল বৈশিষ্ট্য হচ্ছে ওইসব দেশের দুর্নীতি। সবগুলো দেশের দুর্নীতি চলে এবং প্রকাশ্যে দুর্নীতি চলে। আর এটা ওইসব দেশের মানুষের কাছে খুব একটা অস্বাভাবিক ব্যাপারও না, সাধারণ হয়ে গেছে এই ব্যাপারটা, দুর্নীতি। এরপর হচ্ছে
ডেমোক্রেসি যখন কোল্ড ওয়ারের সময় ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রির মানুষ ভোট দিত, ডেমোক্রেসি চলতো, এর কোনোটা দেশে এখন পর্যন্ত পুরোপুরি ডেমোক্রেসি আসে নাই, কোনোটা দেশে না, যতগুলো দেশের নাম বললাম। এখানে কি হয়, ডেমোক্রেসির নামে একটা দল হয়তো সরকারে আসে যে আমরা হচ্ছি ডেমোক্রেটিক পার্টি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু আদতে কি হয়, যখন সরকারে তারা আসে, আসার পর সেই দল বা সেই সরকার হয়ে যায় কি অটোক্রেটিক সরকার, একনায়কতন্ত্র চালানো শুরু করে তখন সবগুলো দেশে। এগুলো সব বৈশিষ্ট্য একটা দেশ, সবগুলো দেশে আপনি এই যে বাশারের কথা ধরেন, বা আর্জেন্টিনার যে সরকার, ঠিক আছে, আর্জেন্টিনার সরকার এই এবছরের অক্টোবরে বাংলাদেশের মতো অবস্থা হয়েছিল, কিন্তু সেই সরকার কি করছে, দেশের মধ্যে অনেক পরিবর্তন আছে, যারা আন্দোলন করেছিল তাদের দাবিগুলো মেনে নিয়ে বিশাল একটা পরিবর্তন করে তারপরে সরকারে আবার আছে। কিন্তু আরেকটু হলে এই আসাদ বাশারের মতো তাকেও পালাই যেতে হইতো। আচ্ছা, আসাদ বাশারের যখন নাম আসছে, আসাদ বাশার ওই তার পূর্বপুরুষ ওই দেশ স্বাধীন শাসন করে আসছে 1971 সালের পর থেকে। আসাদ বাশার 2011 সাল থেকে এই 2024 সাল আসতে আসতে যত মানুষকে গুম করছে বলতে প্রত্যেকটা দেশে আয়না করাছে, এইসব দেশের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির প্রত্যেকটা দেশে আয়না করাছে, সেখানকার সরকারে যেই দলই ক্ষমতায় আসুক তারা এরকম আয়নাঘর বানায়, বিশাল বিশাল জেল বানায়, হ্যাঁ, সেই জেলে তাদের যে বিরোধী, সেই বিরোধীদের নিয়ে ঢুকায়, তাদের বিপক্ষে যে কথা বলবে তাদেরকে নিয়ে ঢোকায়। মানে এরা হচ্ছে প্রত্যেকটা দলই যেই ক্ষমতা আসুক তাদের নিজেদের দল, নিজেদের পকেট, নিজেদের জন্য কাজ করে, মূলত দেশের মানুষ দেশের জন্য খুব একটা কাজ করে না। আর এই আসাদ বাশারের কথায় যখন আসেন তখন একটা জিনিস, আসাদ বাশার 2011 সাল থেকে যতগুলো মানুষকে হত্যা করছে সে তার নিজের দেশের, ততগুলো মানুষ ইসরায়েলও এখন পর্যন্ত ফিলিস্তিনিতে হত্যা করেনি। ইসরায়েল ফিলিস্তিনে যতগুলো মানুষকে মারছে তার চেয়েও বেশি মারছে, তার দ্বিগুণেরও বেশি মারছে আসাদ বাশার একা। ঠিক আছে, তাহলে বুঝেন এরা কোন ধরনের শাসক। এরপরে এই দেশের যে সরকারে আসে তারা কি করে, এই যে উন্নয়নশীল দেশগুলোকে তারা সবসময় যে আমরা উন্নয়নশীল দেশ, উন্নতি করতে হবে, দেশকে আধুনিক করতে হবে, দেশকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সবগুলো দল কাজ করে, যেই ক্ষমতা আসে প্রত্যেকটা দেশে দেখবেন। আর যত বড় বড় দুর্নীতি তাও হয় তাদের এই যে বিভিন্ন প্রজেক্ট, উন্নয়নশীল যে প্রজেক্ট, উন্নত দেশে রূপান্তরিত হওয়ার যে প্রজেক্ট, এই প্রজেক্টগুলো সবচেয়ে বড় বড় দুর্নীতি করে এরা। এগুলো কমন, ভারতে দেখেন, তারপরে আফগানিস্তান, শ্রীলঙ্কান, এশিয়ার যতগুলো দেশ আছে দেখেন, সব দেশে, বিশেষ করে ল্যাটিন আমেরিকার সাথে এই এরিয়াটার খুব অনেক মিল আছে বেশি। ল্যাটিন আমেরিকাতেও এই একই জিনিস চলে, ঠিক আছে। উন্নত দেশে রূপান্তরিত হওয়ার জন্য বিভিন্ন প্রজেক্ট আনে, আর সেই প্রজেক্ট থেকে তারা মূলত নিজেদের যে দল সরকার থাকে তাদের পকেট ভরে, আর পকেট ভরে কি করে, বিদেশে বাড়ি গাড়ি করে, কারণ তারা জানে যে এই দেশের, তাদের দেশের প্রতি খুব একটা ওরকমই থাকে না, দেশের মানুষের প্রতি যে না আমার এই দেশেই থাকতে হবে, সরকারে আমাকে থাকতে হবে, গণতান্ত্রিক ভাবে থাকতে হবে, তা না। কারণ তারা জানে আমরা যেভাবে আসছি আমাদেরকে আবার কেউ হাঁটাইয়া সেভাবে আসতে পারে, এজন্য সবাই ভয়ে থাকে, একটা ইনসিকিউরিটি ফিল করে, সবাই তাদের নিজেদের পকেট ভরার জন্য ব্যস্ত। আর একটা জিনিস হচ্ছে, এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একটা দেশও আজ পর্যন্ত রাজনৈতিকভাবে স্থিতিশীল হতে পারেনি। সবগুলোতে রাজনৈতিক অস্থিতিশীলতা চলে, আর ধর্ম নিয়ে রাজনীতি চলে, ছোট ছোট বিষয় নিয়ে, যেগুলো মূল বিষয় সেগুলোর দিকে কেউই হাত বাড়ায় না। আর ওই দেশের জনগণকেও এমনভাবে ব্রেন ওয়াশ করে রাখা হয়, তারা ওই ছোট ছোট ধর্ম, তারপরে হচ্ছে যেগুলো না লাগবে সেই জিনিসগুলো নিয়ে রাজনীতি করে, সেই জিনিসগুলো নিয়েই লেগে থাকে। শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা খাত, এইসব জিনিসে তাদের দেশের সরকার তারা যেমন মন দেয় না, ইলেকশনের সময় তারা ক্যাম্পেইনিং করে, ধর্ম নিয়ে ক্যাম্পেইনিং করে, শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে কোনো দেশ, এইসব দেশের সরকাররা বা এইসব দেশের দলেরা কখনোই ক্যাম্পেইনিং করে না। তারা জনগণকেও ভুলাই রাখে, আর নিজেরাও ভুলে থাকে, নিজেরা ছোট ছোট যে ইস্যু সামনে আসে সেইগুলো দিয়ে নির্বাচনে জিতে, কখনো কখনো গণতান্ত্রিকভাবে জিতে, আবার কখনো কখনো জোর করে নেয়, আবার কখনো কখনো দুর্নীতি করে নেয়, ভোট চুরি করে, ঠিক আছে। এইগুলোই হচ্ছে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির বৈশিষ্ট্য। আর এই যতগুলো দেশ সবগুলোর মধ্যে এই কমন জিনিস, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে সেই কোল্ড ওয়ারের সময় পড়ে আছে, আর এখনো এদের মধ্যে কোনো ইচ্ছা নাই একটা দেশেরও যে এরা এই থার্ড ওয়ার্ল্ড বা তৃতীয় বিশ্বের দেশ থেকে নিজেদেরকে প্রথম বিশ্বের দেশে রূপান্তরিত করবে। মানে লোক দেখানো প্রজেক্ট তো এদের হাতে বিশাল বিশাল থাকে, বড় বড় প্রজেক্ট থাকে, কিন্তু মূলত একটা দেশকে প্রথম বিশ্বের দেশে রূপান্তরিত করতে হলে সেই দেশের মানুষকে আগে শিক্ষিত করতে হবে, চিকিৎসা ব্যবস্থা 100% করতে হবে, শিক্ষা ব্যবস্থা 100% করতে হবে, মানুষকে নৈতিকভাবে মানসিকভাবে শিক্ষিত করতে হবে, সোজা কথা হচ্ছে। কিন্তু এরা সেটা করবে না, কারণ একটা ওই দেশের যদি জনগণকে শিক্ষিত করে ওই দেশের নেতারা, তাহলে ওই দেশের জনগণ ওই দেশের কোনো নেতাকেই ওই দেশের গদিতে বসাবে না। আর এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির নেতারা সেটা ভালোভাবে জানে, ঠিক আছে। এই জন্য এরা নিজের দেশে সরকারে বসে, নিজের দেশ থেকে টাকা কামায়, বিদেশে পাচার করে,
সবগুলো দেশে দেখবেন একই বৈশিষ্ট্য বলেন বা গুণাবলী বলেন, যেটাই হবে গুণই হবে, এটা তৃতীয় বিশ্বের গুণাবলী এগুলো।